লতিফ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ। ফারহানা হক কেমন আছেন? জি ভাইয়া ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও ভালো আছি। আহ, আপনারা যে একটু লেটে ঢোকেন ক্লাসে, একটু টাইমলি আসবেন। আচ্ছা, আমরা হচ্ছে। ওই যে চেম্বারে কাজ আছে তো, এই কারণে আজ পারি নাই চেম্বারে। ও, আচ্ছা তিন আচ্ছা, দিন বদল পর বুঝতে পারছি। দেখেন, 373 ধারাতে বলতেছে দায়রা জজের রায়ের নকল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। দায়রা আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের নকল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ক্ষেত্রমতে জেলা ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করবেন। এই 373 নম্বর প্রশ্ন কিন্তু, বা 373 নম্বর ধারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দায়রা জজ কর্তৃক যদি কোনো আদেশ হয় বা রায় হয়, সেই রায়ের কপি যাচ্ছে কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, অথবা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। এই তিনজন ম্যাজিস্ট্রেটের কাছে দায়রা জজের রায়ের কপি হচ্ছে বা নকল হচ্ছে পাঠাইতে হবে। তাহলে দায়রা জজ কর্তৃক কোনো যদি রায় প্রদান করে, সে রায়ের কপি হচ্ছে কি করবেন, বা রায়ের নকল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে, অথবা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। জেলা ম্যাজিস্ট্রেটকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু, একটা জেলার প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জেলা ম্যাজিস্ট্রেট বলা হয়, তার কাছে যাবে। সুতরাং এই 373 ধারাটা গুরুত্বপূর্ণ। এইবার আমরা চলে যাব 374 ধারাতে। 374 ধারাতে বলতেছে দায়রা আদালত কর্তৃক দণ্ডাদেশ, মৃত্যুদণ্ডাদেশ পেশ। দায়রা আদালত কাউকে মৃত্যুদণ্ড প্রদান করলে উক্ত মামলার কার্যক্রম হাইকোর্টের নিকট প্রদান করবেন। কার কাছে প্রদান করবেন? একটা মামলাতে দায়রা জজ যদি আপনার মৃত্যুদণ্ড দেয়, এই মৃত্যুদণ্ডের আদেশ এটা চলে যাবে হাইকোর্টের কাছে। হাইকোর্টের কাছে। এখন এটাকে বলা হয় যে আপনার ডেথ রেফারেন্স। দায়রা জজ আপনার মৃত্যুদণ্ড যদি দিতে হয়, তাহলে হাইকোর্টের অনুমতি ব্যতীত আপনার এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা যাবে না। দায়রা জজ মৃত্যুদণ্ড দিতে পারবেন, মৃত্যুদণ্ডের রায় সে প্রদান করতে পারবেন, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর যদি করতে হয়, তাহলে হাইকোর্টের অনুমতি লাগবে। এই অনুমতি ব্যতীত কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়া যাবে না, কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। মৃত্যুদণ্ড কার্যকরের কয়টা পদ্ধতি আছে বলেন তো বাংলাদেশে প্রচলিত? দেখি কে বলতে পারেন। এরা আমি বলেছিলাম তা দুইটা। দুইটা। একটা কি? একটা হলো হচ্ছে একটা হচ্ছে গিয়ে ওই যে ফাঁসিতে মৃত্যুদণ্ড, আর একটা হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে ওই যে গুলি করে মৃত্যুদণ্ডের বিধান আছে। হ্যাঁ, এই দুইটা বিধান আছে। একটা ভাইয়া হচ্ছে মৃত্যু না হওয়া পর্যন্ত ভাইয়া গলায় ফাঁস দিয়ে। স্পেশাল ওটা বুঝলাম না। হ্যাঁ, ভাইয়া এটা একটু বলেন যে স্পেশাল পাওয়ারে যেটা আমি বলছি গুলি বলছি করে দুইটাই হত্যা বলছি করা। আমি, জাস্ট জাস্ট মিউট করেন। তাহলে মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁস দিয়ে আপনার ঝুলায় রাখা একটা বিধান। আরেকটা বিধান হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টের 34 ধারাতে বলা আছে যে কোনো ব্যক্তির গুলি করে তার মৃত্যু নিশ্চিত করা, নিশ্চিত করে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। প্রচলিত কোনো পদ্ধতি বলতে বোঝায় গলায় ফাঁস দিয়ে।
আর স্পেশাল পাওয়ার একটা আছে, গুলি করে কাউকে আপনার হত্যা করে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা যায়। ঠিক আছে, তাহলে এই দুইটা পদ্ধতি আছে বাংলাদেশে। এখন দেখেন, এই যে দায়রা জজ মৃত্যুদণ্ড দিল, মৃত্যুদণ্ডের রায় দিল, এই রায় দেওয়ার পরে আপনার সেই রায়ের কপি চলে যাবে কার কাছে? হাইকোর্টের নিকট। দেন হাইকোর্ট অনুমতি যদি দেয় তাহলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে, অনুমতি না দিলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এই যে অনুমতি চাওয়ার যে প্রসেসটা, এটাকে বলা হয় ডেথ রেফারেন্স। ডেথ রেফারেন্স। যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে ডেথ রেফারেন্স কাকে বলে বা ডেথ রেফারেন্স কার কাছ থেকে নেওয়া হয়, কি উত্তর করবেন? হাইকোর্টের নিকট থেকে। হাইকোর্টের নিকট থেকে কি করা হয়? ডেথ রেফারেন্স নেওয়া হয়। এখন 375 ধারাতে চলে যাবেন। এখানে বলতেছে হাইকোর্ট কর্তৃক অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ। এই যে 374 ধারাতে হাইকোর্টের নিকট যে আপনার ডেথ রেফারেন্স পাঠাবেন, হাইকোর্ট চাইলে অতিরিক্ত অনুসন্ধান করতে পারেন বা আরও সাক্ষ্য গ্রহণ করতে পারেন। করার পরে এই হাইকোর্ট তার সিদ্ধান্ত জানাইতে পারেন, অথবা এই দায়রা জজের আদেশটা সরাসরি সে নাকচ করতে পারেন অথবা সরাসরি অ্যাপ্রুভ করতে পারেন। এইটুকুই বলা আছে 375 ধারাতে। তিনশো 76 ধারাতে চলে যাবেন। এখানে বলতেছে হাইকোর্ট কর্তৃক মৃত্যুদণ্ড অনুমোদন অথবা অন্য কোনো নির্দেশ প্রদানের ক্ষমতা। দায়রা জজ বড় নাকি হাইকোর্ট বড়? হাইকোর্ট। হাইকোর্ট বড়। তাহলে হাইকোর্টের আদেশ কি দায়রা জজের পালন করা কি বাধ্যতামূলক না বাধ্যকর? জি স্যার, বাধ্যতামূলক। হ্যাঁ, দেখুন আপনারা জানেন যে হাইকোর্টের এক একটা আদেশ হচ্ছে আইন, এক একটা প্রেসিডেন্ট। হাইকোর্ট তার মুখ দিয়ে যেই কথা বলবে সেটা হচ্ছে একটা আইন। এই আইনটা নিম্ন আদালত মানতে বাধ্য। আপনি হাইকোর্টের যে কোনো একটা বক্তব্য যেইটা আপনার মামলাতে ফেভার করে, সেই বক্তব্য আপনি নিম্ন কোর্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সেটা শো করতে পারবেন, শো করে আপনার মামলা আপনি বেনিফিট নিতে পারবেন। কারণ হাইকোর্টের প্রত্যেকটা কথা হচ্ছে এক একটা আইন। হাইকোর্টের প্রত্যেকটা কথা হচ্ছে এক একটা আইন। এইখান থেকেই তৈরি হয় ডিএলআর। যেইটা গুরুত্বপূর্ণ, যে আদেশটা গুরুত্বপূর্ণ, হাইকোর্টের যে বক্তব্যটা গুরুত্বপূর্ণ, সেটা এই যে বিভিন্ন অ্যাডভোকেট, বিভিন্ন অর্গানাইজেশন মার করে রাখে। মার করে নিম্ন আদালতের মামলার ক্ষেত্রে সেই রেফারেন্সগুলো দিয়ে, সেই প্রেসিডেন্টগুলো শো করে কি করেন? তাদের মামলার বেনিফিট গ্রহণ করেন। যে হাইকোর্ট এই মামলাতে এই সিচুয়েশনে রিপোর্ট বলে যে ওইটাই না? বুঝি না, আবার বলেন। এই যে হাইকোর্ট ঢাকা ল রিপোর্ট ডিএলআর, এই হাইকোর্টের কথাগুলোই তো লিখে রাখে না, লেখা থাকে এখানে নাকি? হাইকোর্ট এবং নজির অ্যাপিলেট অথবা ডিভিশন, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন দুইটাকে ডিএলআর বলা হচ্ছে। হ্যাঁ, দেখেন তাহলে এই হাইকোর্টের প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা কথা হচ্ছে এক একটা আইন। এজন্য নিম্ন আদালতের এই হাইকোর্টের কোনো বক্তব্য শুনতে তারা হচ্ছে বাধ্য। তারা হচ্ছে বাধ্য। হ্যাঁ, দেখেন এই 374 ধারাতে হাইকোর্টের কাছে আপনার এই মামলার নথি পেশ করার পরে হাইকোর্ট কি করতে পারে? মৃত্যুদণ্ড অনুমোদন করতে পারে। এই মামলাতে আইনে অনুমোদিত যে কোনো দণ্ড হচ্ছে হাইকোর্ট দিতে পারেন। মানে মৃত্যুদণ্ড কমায় যাবজ্জীবন করতে পারেন, যাবজ্জীবন না দিয়ে 14 বছর দিতে পারেন, 10 বছর কারাদণ্ড দিতে পারেন, হাইকোর্টের যেটা ইচ্ছা দিতে পারেন। তারপর দেখেন পুরো দণ্ডটাই বাতিল করে দিতে পারেন হাইকোর্ট, খালাস প্রদান করে দিতে পারেন হাইকোর্ট, অতিরিক্ত অনুসন্ধানের নির্দেশ দিতে পারেন, নতুন বিচারের নির্দেশ দিতে পারেন, নতুন করে বিচার করার নির্দেশ দিতে পারেন, খালাসের নির্দেশ দিতে পারেন। মানে বুঝেন নাই, বর্তমান যুগে ধরেন যে কোনো ব্যক্তি যদি তার গার্লফ্রেন্ড থাকে তাহলে অনেক কিছু গার্লফ্রেন্ডের মন রক্ষার্থে করা যায় বা করতে হয়।
যখন বউ হয়ে গেছে তখন বলতেছে যে এখন তোমার বউ হয়ে গেছে, আমরা তো যা থাকতে পারবে না, তো আমি যা বলবো তাই তোমার শোনা লাগবে। তো এখন এই নিম্ন আদালতের আপনার হচ্ছে একটা বার্ডেন্স থাকে, সেই বার্ডেন্সের বাইরে যাইতে পারে না। কিন্তু হাইকোর্ট ডিভিশন তার কোনো বার্ডেন্স নাই। তবে হাইকোর্ট কিন্তু আইনের বাইরে যায় না, হাইকোর্ট তার আইনের বাইরে যাবে না, আইনের মধ্যে থেকেই যে কোনো কোনো কিছু করতে পারেন। এটা হচ্ছে আপনার 376 ধারাতে। তাহলে হাইকোর্ট কি করতে পারেন? হাইকোর্ট মৃত্যুদণ্ড অনুমোদন করতে পারেন, নতুন করে বিচারের নির্দেশ দিতে পারেন, নতুন করে আপনার অনুসন্ধানের নির্দেশ দিতে পারেন, দণ্ড কমাইতে পারেন, তারপরে আপনার খালাসের নির্দেশ দিতে পারেন। মানে একটা মামলাতে যা কিছু করা যায় সব করতে পারেন হাইকোর্ট, ডেথ রেফারেন্স যখন পাঠানো হয়। তাহলে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য আপনার রেফারেন্স, ডেথ রেফারেন্স পাঠানো হচ্ছে 374 ধারাতে, আর হাইকোর্ট তার ক্ষমতা অ্যাপ্লাই করতেছে কত ধারাতে? 376 ধারাতে। এই দুইটা ধারা গুলাই ফেলবেন না। একটা হচ্ছে আপনার পাঠানো ডেথ রেফারেন্স, আরেকটা হচ্ছে ক্ষমতা অ্যাপ্লাই করা। হাইকোর্ট ক্ষমতা অ্যাপ্লাই করতেছে কত ধারাতে? যদি বিচারক যদি বা পরীক্ষাতে যদি আপনার প্রশ্ন আসে যে হাইকোর্ট ডেথ রেফারেন্সে একটা আসামিকে খালাস প্রদান করতে পারে কত ধারাতে? 376 ধারাতে। কিন্তু 374 না, কিন্তু কারণ ক্ষমতা অ্যাপ্লাই করবে কিন্তু 376 ধারাতে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। দেখেন 377 ধারাতে বলতেছে নতুন কোনো দণ্ড দিলে সেক্ষেত্রে বিধান, এক্ষেত্রে কমপক্ষে 2 জন বিচারপতির স্বাক্ষর লাগবেন যারা ডেথ রেফারেন্সের শুনানি করেন। এই যে নিম্ন আদালত থেকে যে দণ্ড দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড, এই দণ্ড বাদ দিয়ে যদি হাইকোর্ট ডিভিশন যদি কোনো নতুন কোনো দণ্ড দেয়, সেক্ষেত্রে কমপক্ষে 2 জন বিচারপতির সিগনেচার লাগবে সেই নতুন দণ্ড এক্সিকিউট করার জন্য। যেমন দায়রা জজ কোর্ট আপনার মৃত্যুদণ্ড দিল, আর হাইকোর্ট হচ্ছে আপনার দিল 10 বছরের কারাদণ্ড। একজন বিচারক 10 বছরের কারাদণ্ড দিল, তাহলে হবে না। কমপক্ষে 2 জন বিচারপতি লাগবেন, কমপক্ষে 2 জন বিচারপতি ওই নতুন দণ্ডে কি করবেন? সিগনেচার করবেন। যখন সিগনেচার করবেন, তারা তো চোখ বুঝে সিগনেচার করে না, তারা হচ্ছে ভালো করে দেখে যে কি আছে, কি বলতে যাচ্ছে, মামলার মেরিট কি, এগুলো না চেক করে তারা কিন্তু সিগনেচার করে না। আমাদের মতো নর্মাল ব্যক্তি কিন্তু তারা না, তারা কিন্তু এটা সিগনেচার করার আগে অনেক ভেবে চিন্তে করে। তারপরে দেখেন 379 ধারাতে বলতেছে হাইকোর্ট কর্তৃক আদেশ প্রেরণ। হাইকোর্ট আপনার এই যে ডেথ রেফারেন্স পাঠানোর পরে আবার এই আদেশটা পাঠিয়ে দিবেন কার কাছে? ওই যে আদালত থেকে আপনার এই ডেথ রেফারেন্স আসছিল, কোন আদালত থেকে আসছিল? দায়রা। দায়রা জজ কোর্টের কাছে আবার পাঠিয়ে দিবেন। দায়রা জজ কোর্টের কাছে পাঠিয়ে দিলে তারপরে গিয়ে দায়রা জজ কী করবেন? সেই আদেশ হচ্ছে এক্সিকিউট করবেন, কার্যকর করবেন। কত ধারাতে? 381 ধারাতে। তাহলে প্রেরণ করবেন হচ্ছে 379 ধারাতে, আর দায়রা জজ হচ্ছে আপনার এক্সিকিউট করবেন হচ্ছে 381 ধারাতে। এইবার আমরা চলে যাব হচ্ছে 382 ধারাতে। এইটা কি আপনার কোনো সংশোধনী আসছে এখান থেকে? 382 ধারা আই থিঙ্ক না ভাই, আসে নাই। আসে নাই। আচ্ছা, গর্ভবতী মহিলার মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে বিধান। ধরেন একজন মহিলা এরকমের একটা অপরাধ করেছে যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হওয়ার মতো,
বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু ওই মহিলাটা গর্ভবতী, সেক্ষেত্রে তার এই মৃত্যুদণ্ড স্থগিত করে দিবেন, স্থগিত করতে পারবেন, অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পারবেন। স্থগিত করবেন কি, স্থগিত করা বলতে কি বোঝায়, যে ওই সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না, সন্তান প্রসব হইলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এখন সন্তান হওয়ার সাথে সাথেই তো আর কার্যকর করবে না, সন্তান একটু বড় হবে তারপরে। আর এটাকে কি করতে পারে, এইটা না করে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিতে পারে। একটা হচ্ছে মৃত্যুদণ্ড স্থগিত রাখা, আর একটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা। তারপরে চলে যাব হচ্ছে আমরা 385 ধারাতে, পরোয়ানা প্রেরণ। আদালত কোনো আসামিকে মৃত্যুদণ্ড বা কারাদণ্ড প্রদান করলে উক্ত পরোয়ানাটি উক্ত কারাগারের জেলারের নিকট প্রেরণ করবেন। একজন আসামি জেলে আছে, বিচার শেষ হওয়ার আগেই সে জেলে আছে, গুরুতর অপরাধ করেছে এবং 164 আছে। 164 বলতে কি বোঝায়, স্বীকারোক্তি। আসামি নিজে স্বীকারোক্তি দিয়েছে। অপরাধ স্বীকার করে নেছে। কোনো আসামি যদি অপরাধ স্বীকার করে না, তার কি জামিন দেয়? তার বিচার করতেছে, ভিতরে আছে সে, এই অবস্থায় রায় হয়ে গেছে। রায় হয়ে গেলে ওই রায়ের আদেশটা হচ্ছে কি করবেন, আপনার ওই জেলারের কাছে প্রেরণ করবেন। আচ্ছা বলেন তো, দুইটা বিচারক, জাস্টিস, দুই ধরনের মতামত দিয়েছে, তাহলে এটা কনক্লুশনে আসার জন্য কি করতে হবে? মানে দুইজন বিচারক দুই ধরনের মতামত দিয়েছে এক বিষয়ে, তখন আপনি কি করবেন? তখন কি করবেন, কি পদ্ধতি? স্যার আরেকজনের কাছে যেতে হবে, তৃতীয় জনের একজন মতামত নিতে বিচারকের হবে। কাছে পাঠাবেন। এই তৃতীয় একজন বিচারক যে আদেশ দিবেন, যে রায় দিবেন, ওই রায়ের সাথে এই দুইজনের মধ্যে যার সাংঘর্ষিক, তারটা বাদ দিয়ে এই দুইজন ব্যক্তির রায়কে প্রাধান্য দিয়ে ফাইনাল জাজমেন্ট দিয়ে দিবেন। ফাইনাল জাজমেন্ট দিয়ে দিবেন মানে হচ্ছে আপনার দুইজন ব্যক্তি দুই ধরনের মন্তব্য দিয়েছে, তৃতীয় একজন বিচারকের কাছে দিবেন। দেওয়ার পরে তৃতীয় বিচারক যেই রায় দেয়, ওই রায় ওই দুইজন রায়ের যারা আগে পূর্বে দিয়েছিল তার মধ্যে যার সাথে সামঞ্জস্য আসে তারটা মিলায়ে তারপর হচ্ছে রায় প্রদান করবেন। আর যারটা হচ্ছে আপনার তিনজনের মধ্যে গ্রুপ হয়ে গেল না, তখন দুইজনের একটা গ্রুপ হবে আর ওই একজনের একটা গ্রুপ। তাহলে দুইজনের যে গ্রুপ হবে, দুইজন যে এক মতামত দিবে, তার সেই দুইটা হচ্ছে আপনার এক্সিকিউট হবে। দেখেন, এই যে 376 ধারাতে চলে যাবেন, এখানে বলতেছে জরিমানা আদায়ের পদ্ধতি। যখন কোনো আসামিকে জরিমানার দণ্ডিত করা হয়, তখন আদালত উক্ত জরিমানা দুইভাবে আদায় করতে পারেন। আসামির অস্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে কি করতে পারেন, তাহলে অস্থাবর সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে আপনার জরিমানার টাকা আদায় করতে পারেন। আবার কালেক্টরকে, ডিসিকে উক্ত আসামির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আপনার দেওয়ানি কার্যবিধির বিধান অনুসারে আপনার কি করতে পারেন, পুনরুদ্ধার করতে পারেন। তাহলে দেখেন, এই ফৌজদারিতেও কিন্তু আমরা কি করতেছি, দেওয়ানি কার্যবিধি অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছি। কিভাবে, যে জরিমানা আদায় করতে হবে, সেই ক্ষেত্রে আসামির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে জরিমানা আদায় করা যায়। এটা হলো 1 নম্বর পদ্ধতি। আর 2 নম্বর পদ্ধতি, কালেক্টরকে বা ডিসিকে দেওয়ানি কার্যবিধির পদ্ধতি অনুযায়ী স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রয়ের মাধ্যমে বা বিক্রয়ের মাধ্যমে, ওদের যে পদ্ধতি আছে সেটা তো আমরা জানি, যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি করা যায়, পুনরুদ্ধার করা যায়। তাহলে জরিমানার টাকা আদায়ের পদ্ধতি কয়টা? 2টা। একটা হচ্ছে আপনার স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে কালেক্টরের মাধ্যমে দেওয়ানি কার্যবিধির
পদ্ধতি অনুসরণ করে পুনরুদ্ধার করা। 399 ধারাতে চলে যাবেন। তারপরে এখানে বলতেছে কিশোর অপরাধের ক্ষেত্রে সংশোধনাগারে প্রেরণ করা। এই ফৌজদারি কার্যবিধি কিশোর কাকে বলে বা কাদেরকে বলা হয় বলেন তো? যাদের 15 বয়স বছর না কম ভাই। যাদের বয়স আছে 15 বা তার কম তাদেরকে কিশোর বলা হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। তাহলে এই ধরনের যদি কোনো আসামি থাকে, কোনো অপরাধ করেছে, তাহলে তাদের কি করবেন? এই সাধারণ যে জেলখানা এখানে প্রেরণ করবেন না, কিশোর সংশোধনাগারে প্রেরণ করবেন। তারপরে গিয়ে আমরা হচ্ছে পরবর্তী ক্লাস নিব আগামী পরশুদিন। আজকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে সোমবার, তারপরে মঙ্গলবার। ভাইয়া সংশোধনাগার কোন জায়গা? গাজীপুরে আছে, আরও অনেক জায়গা, অনেকগুলো আছে। সংশোধনাগার বলতে আপনার এখানে যেখানে হচ্ছে পড়ালেখার সুযোগ আছে, খাবারের সুযোগ আছে, ভালো ভালো পরিবেশের সুযোগ আছে, মানে যারা ছোট কিশোর কিন্তু অপরাধ হয়ে গেছে তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়। কিশোর সংশোধনাগার কোন জায়গায় অবস্থিত? যারা এই যে চাকরি পরীক্ষা করেন না, তারা তো জানবেন। কোনাবাড়ি গাজীপুর মনে হয় ভাই। হ্যাঁ, গাজীপুরে। তাহলে আমরা পরবর্তী ক্লাস হবে মঙ্গলবার, কালকে হচ্ছে সোমবার, মঙ্গলবার রাত 10টায়। আর হচ্ছে পরবর্তী পরীক্ষা খুব সম্ভবত বুধবারে নিব আমি। আর আপনারা এখানে যতজন আছেন প্রত্যেকে হচ্ছে আমার আগামীকাল 10টার পরে, সকাল 10টার দিকে পর থেকে আমাকে হচ্ছে একটা করে নক দিবেন, SMS করবেন যারা আছেন। আর আশা করি সবাই একটা করে নক দিবেন। আর এখন থেকে রেগুলার স্টাডি শুরু করেন, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম। এই কম সময়ে আমরা, রমজান আছে, আমাদের কিন্তু যে সিকোয়েন্স মেনটেন করতে, সিকোয়েন্স মেনটেন করে যাব। এখন আমাদের সবার হচ্ছে ভালো ফলাফল করতে হবে, ভালো কিছু করতে হবে এবং অ্যাডভোকেট হইতে হবে। আমার কথা, মূল কথা, যারা রেগুলার ক্লাস করবেন, যারা আমার ইনস্ট্রাকশন ফলো করবেন, তারা প্রত্যেকেই অ্যাডভোকেট হবেন, এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আপনারা ফাঁকি দিবেন, আপনারা একদিন ক্লাস করবেন আর একদিন করবেন না, আপনারা হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমি নিশ্চয়তা দিতে পারতেছি না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।